বছরের গার্গী নরসিমন মুম্বাই থেকে নিখোঁজ। পুলিশ অথরিটির জুরিসডিকশনের চক্রব্যূহ কেটে ১৩ দিন পর গার্গীর লাশ পাওয়া যায়। আজ আমরা আপনাদের দেখাচ্ছি এই কেসের দ্বিতীয় ভাগ। ক্রাইম পেট্রোল দাস থেকে আপনাদের স্বাগত। 10 জানুয়ারি 2014 গার্গী নরসিমন তার মা বাবার কাছে মন্নারওয়াড়ায় একদিন ছুটি কাটানোর পর মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। রাতে যখন সে ট্রেনে ছিল তার মা বাবার সঙ্গে কথা হয়েছিল, তারা ওকে মিস করছিলেন। পরের দিন ভোর 3:45 দাদর স্টেশনে তার পৌঁছানোর কথা ছিল, আর সে কথা দিয়েছিল সেখানে পৌঁছেই সে ফোন করবে, কিন্তু সে ফোন করেনি। গার্গীর বান্ধবী মাধবীর কাছ থেকে জানা যায় যে সে অফিসেও পৌঁছয়নি। অরবিন্দ বাবু তার বন্ধু জগদীশকে ফোন করে বলেন যে সে যেন গার্গীর পেইং গেস্ট হাউসে একবার খোঁজ নেয়। লোকাল পুলিশ মিসিং কমপ্লেন দায়ের না করার কারণ হিসেবে জানায় যে এটা তাদের নয়, বরং রেলওয়ে পুলিশের জুরিসডিকশনের মধ্যে পড়ে। মুম্বাই রেলওয়ে পুলিশও বিষয়টি এই বলে এড়িয়ে যায় যে গার্গীকে শেষবার মন্নারওয়াড়া স্টেশনে দেখা গিয়েছিল, সেখানেই যান। গার্গীর বাবা অরবিন্দ যখন মন্নারওয়াড়া পুলিশ স্টেশনে পৌঁছন তখন পুলিশ তাকে বলে যে তার সঙ্গে গার্গীর শেষ কথা হয়েছিল যখন সে ডন স্টেশন পার করে ফেলেছিল, তাই এই কেসটা তাদের জুরিসডিকশনের বাইরে। অরবিন্দ থানার এই জুরিসডিকশনে হাঁপিয়ে উঠে কেঁদে ফেলেন। তখন মন্নারওয়াড়া রেলওয়ে স্টেশনের পুলিশ গার্গীর ফোন রেকর্ড বের করতে রাজি হয়। সেই রেকর্ড থেকে জানা যায় যে 11 জানুয়ারি 2014 ভোরবেলা 3:45 গার্গী দাদর স্টেশনে পৌঁছেছিল। মুম্বাই রেলওয়ে পুলিশ অবশেষে অভিযোগ নিতে রাজি হয়। তারা দাদর স্টেশনের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে, কিন্তু গার্গীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। দিন গড়াতে থাকে কিন্তু গার্গীর কোনো খোঁজ পাওয়া যায় না। এরই মাঝে জগদীশের স্ত্রী ভৈরবী একজন সিনিয়র লেভেলের প্রাক্তন অফিসারের কাছে সাহায্য চান। অবশেষে কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। তারা গার্গীর ফোন রেকর্ড আবারও বের করে, আর তখন জানা যায় যে গার্গীর লাস্ট লোকেশন দাদর নয় বরং ধারাভি, যা আগেই অনুমান করা হয়েছিল। পুলিশ তখন ধারাভির সমস্ত সোর্স কাজে লাগিয়ে দেয়। গার্গী নিরুদ্দেশ হওয়া 13 দিন পর পুলিশ গার্গীর ব্যাপারে দুঃখজনক খবরটি পায়। খুবই খারাপ অবস্থায় একটি আধপোড়া লাশ নির্জন এক জায়গায় পাওয়া যায়। পুলিশের সঙ্গে জগদীশ আর অরবিন্দ সেখানে পৌঁছয়। গার্গীর ঘড়ি আর জামাকাপড় শনাক্ত করার মতো অবস্থায় ছিল। গার্গীর ফোনও পাশেই পড়েছিল। লাশটা যে গার্গী সেটা চিনতে পেরে অরবিন্দ কান্নায় ভেঙে পড়েন। তারপর ওর কাছে ট্রলি ব্যাগ আর ল্যাপটপও ছিল। হ্যাঁ ছিল। পুরো এরিয়া খোঁজ করো। স্যার, জায়গাটা ভালো করে খোঁজো। হ্যাঁ স্যার। স্যার, স্যার ট্রলি ব্যাগ আর ল্যাপটপ কোথাও পাওয়া গেল না। দেখো দেখো, ভালো করে দেখো। ওকে। বডি খুব খারাপভাবে পচে গেছে আর অনেকটাই জ্বলে গেছে। মৃত্যুর কারণ সেক্সুয়াল অ্যাসল্টের কোনো সাইন? ডিটেইল তদন্তের জন্য সময় লাগবে। ফরেনসিক টিমের সাথে কথা বলতে হবে। অরবিন্দবাবু, একটু সময় লাগবে, তারপর বডি আপনাকে দিয়ে দেওয়া হবে। কোথা থেকে কি হয়ে গেল? অরবিন্দবাবু, আমরা সব খোঁজ নেব। 13 দিন পর মেয়েকে ফিরে পেলাম, আর এটাও জানতে পারলাম না ওর সাথে এসব হলো কি করে। কত হাসি মুখে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, কি করলো এরকম? অরবিন্দবাবু, আমরা সব বার করব।
গার গার্গি তার মা বাবার কাছে এই সত্যিটা মেনে নেওয়া সহজ ছিল না। তাদের 23 বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কে করেছে, কেন করেছে আর কিভাবে করেছে তার কোনো সূত্র এখনো পাওয়া যায়নি। স্যার, ওর ট্রলি ব্যাগ আর ল্যাপটপ তো পাওয়া যায়নি। হ্যাঁ, হাতে ঘড়ি ছিল। হয়তো ভুল করে ছেড়ে গেছে। তার মানে কি উদ্দেশ্য ছিল ছিনতাই করা? নট শিওর। ফরেন্সিক রিপোর্টে ওয়েট করছি। যদি ওখানে সেক্সুয়াল অ্যাসল্টের কোনো উল্লেখ থাকে তখন কিছু বলতে পারবো। ওর ল্যাপটপ কোন কোম্পানি ছিল? এলপি। সব ডিলারকে অ্যালার্ট করে দাও, যদি মার্কেটে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেউ বিক্রি করতে আসে সঙ্গে সঙ্গে যাতে ইনফর্ম করে। স্যার। আর ওর কন্ট্যাক্ট লিস্টে যে কয়জন আছে সবার সাথে কথা বলো। স্যার, সবাই জানতো যে গার্গী 11 তারিখে অফিসে জয়েন করছে, কিন্তু কিছু লোক ছুটিতে যায় আবার ফিরেও চলে আসে। এটা তো খুব সাধারণ ব্যাপার। কেউ ওকে স্টেশন থেকে রিসিভ করতে গিয়েছিল? আমি গার্গীর এত ক্লোজ ছিলাম না যে এটা গেস করতে আমি পারবো। তো শুধু ওর কলিগ ছিলাম স্যার। ও তো মাধবীর বেশি ক্লোজ ছিল, ওই হয়তো সব বলতে পারবে। স্যার, আমি কখন থেকে বলছি যে ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না। আচ্ছা, গার্গীকে দাদার রেলওয়ে স্টেশন থেকে কেউ রিসিভ করতে গিয়েছিল? কেউ কি গিয়েছিল? না স্যার, কেউ যায়নি। স্যার, গার্গী আর আমি ভীষণ ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আমি জানতাম যে ও 11 তারিখে ফিরে আসবে, কিন্তু স্যার যখন থেকে ওর বাবা মার কাছে গেছে আমাদের একটুও কথা হয়নি। আর স্যার, মুম্বাইতে গার্গীর আমি ছাড়া আর কোনো ক্লোজ ফ্রেন্ড নেই। এই আলমারিতে আর ড্রেসিং টেবিলে গার্গীর সমস্ত জিনিস রাখতো। এর বাইরে আর কোনোদিন কিছু চায়নি ও। কেউ কি দেখা করতে আসতো? আপনি যদি কোনো ছেলের কথা বলতে চান তো সেটা একদমই নয়। গার্গী একটা খুব সিম্পল আর সুইট মেয়ে ছিল। নিজের কাজের বিষয়ে, নিজের বন্ধুদের বিষয়ে সব কিছু শেয়ার করতো। মাধবী ওর বেস্ট ফ্রেন্ড ছিল। ওই মেয়েটিকে চিনি আমি। অরবিন্দ, অরবিন্দ, আমি অফিস যাচ্ছি। স্যার, গার্গীর কন্ট্যাক্ট লিস্টে যে কজন ছিল সকলের সাথে কথা হয়েছে, কিছু পাওয়া যায়নি। গার্গী দাদা স্টেশন থেকে বাইরে বেরিয়েছিল। বাইরে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি বুক করে রাস্তায় ওকে লুট করে মারা হয়েছে। মানে দাদার থেকে বান্দ্রা যাওয়ার এই রুটে, যেটা ওর বাড়ির দিকে যাওয়া। স্যার, কিন্তু এই জঙ্গলের মধ্যে, মানে যেখানে ওর লাশটা পাওয়া যায়, সেটা কিন্তু এই রুটের থেকে একটু আলাদা। সকাল তখন 4:45 হবে। হতে পারে ওকে ভুলিয়ে টুলিয়ে নিয়ে গেছে। এত ভোরে খুব বেশি ফোন তো অ্যাক্টিভ থাকে না স্যার, যদিও জনবহুল এলাকা। সব ফোন অপারেটর থেকে ওই এলাকার সমস্ত ডিটেলস নাও, কেননা সেল টাওয়ারের হিসাব অনুযায়ী ওর লাস্ট লোকেশন ধারাবিতে ছিল। হতে পারে এমন কোনো নাম্বার পাবো যেটা আমাদের সূত্র দিতে পারে। এই 3 লাখ নাম্বারকে যাচাই করবার জন্য একটা টিম লাগিয়ে দাও, দেখি কি বেরোয়। ইউনিট A3,
আর রেলওয়ে পুলিশকেও কাজে লাগাও। দাদারের সমস্ত ট্যাক্সি ড্রাইভার, হিস্ট্রি সিটারকে জিজ্ঞাসাবাদ করো। আই এম শিওর কেউ তো নিশ্চয়ই আছে যে এই মামলায় কিছু না কিছু অবশ্যই জানে। হট চল, কিচ্ছু জানিস না, ধারাবিতে থাকিস তো। স্যার আমি কিছু জানি না স্যার। দেবো না একটা, বল। এই তুই বল বল বল। না স্যার, আমি তো এই এরিয়াতে কাজই করি না স্যার। তুই করিস না? তোদের মধ্যে কে ভোরবেলা কাজ করতে বেরোয়? এই তুই কাজ করিস? বল বল। স্যার আপনি বললেন না ও ট্রেনে করে এসেছে, তাহলে কেউ ট্যাক্সিওয়ালার সাথে মিলেই কাজটা করেছে স্যার। তাহলে বল তোদের মধ্যে কে কে ট্যাক্সিওয়ালার সাথে হাত মিলিয়েছিস? বল। স্যার এ ব্যাপারে সত্যি আমি কিছু জানি না স্যার। ও তুই কিচ্ছু জানিস না? না। তাহলে জানাটাকে 11 তারিখ সকালে কোথায় ছিলিস? স্যার অত সকালে তো আমি ধান্দা চালুই করি না স্যার, চাইলে চেক করতে পারেন। তুই ছিলিস? স্যার আমি 11 তারিখে ছুটিতে ছিলাম স্যার। তুই কোথায় ছিলি? স্যার আমি ট্যাক্সি চালাই না স্যার। স্যার আমি পুনেতে থাকি, ওখানেই প্রাইভেট কোম্পানিতে ক্যাব চালাই স্যার। আমি এখানে থাকি না স্যার, বাবা মার সাথে দেখা করতে এখানে এসেছি। 11 তারিখ কোথায় ছিলি? পুনেতে ছিলাম স্যার, কোল্হাপুরে একটা কোম্পানির ভাড়া ছিল। আপনি চেক করে নিন। অরবিন্দবাবু, আমাদের যার উপরে বিন্দুমাত্র সন্দেহ হয়েছে যে এই কাজ করতে পারে, তাদের সবাইকে আমরা ধরেছি। কিন্তু এখনো পর্যন্ত অপরাধী ধরতে পারেননি। অরবিন্দবাবু, যে আপনার মেয়েকে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে মেরেছে, এটা জেনে রাখুন আমরা তার পিছনে উঠে পড়ে লেগেছি। 13 দিন ধরে নিজের মেয়েকে খুঁজে খুঁজে এদিক ওদিক ঘুরেছি। শেষে জানতে পারলাম যে মেয়েটা আর বেঁচেই নেই। 1 মাস হয়ে গেল মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলাম না যে মেয়ের সাথে এরকম হলো কি করে, আর আমার মেয়ের সাথে এরকম কেন হলো। কি অপরাধ করেছিল ও যে ওর পরিণতি এত খারাপ হলো? স্যার আমি ছিলাম না স্যার, স্যার আমি কিছু করিনি। বল কে ছিল, বল। তুই ছিলিস? না স্যার, সত্যি কথা না বললে মেরে হাড় ভেঙে দাও। সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার। স্যার আমি সত্যি সত্যি জানি না আমার ফোন নাম্বার ওখানে কি করে এলো স্যার। স্যার শুনুন না স্যার, স্যার আমার মোবাইল চুরি হয়ে গেছিল স্যার। আমি জানি না স্যার, আমি জানি না, আমি কিছু জানি না স্যার, কি করে হলো কিছু জানি না। আমি বলছি স্যার, আমি ঠিক বলছি স্যার। ভেঙে দেবো। যেই হোক, যারাই এই ধরনের অপরাধ করতে পারে তাদের সবাইকে ধরা হয় আর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু পুলিশের হাতে কোনো সূত্র এলো না। মুম্বাইয়ের সুরক্ষিত শহর হওয়া নিয়ে ফের প্রশ্ন উঠে গেল, পুলিশের উপর চাপ বাড়ল। অরবিন্দ নরসিমন তার মেয়ের খুনিদের ধরার জন্য চাপ বহাল রাখতে সব দরজায় কড়া নাড়লেন। সূত্র হাতের নাগালেই ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা নজরে আসেনি। স্যার, হোম মিনিস্টারের ফোন। গুড মর্নিং স্যার। মিস্টার ভুবন শর্মা, আপনি নিশ্চয়ই জানেন যে নতুন পুলিশ কমিশনারের অ্যাপয়েন্টমেন্টের কথা চলছে। আগে হ্যাঁ স্যার, আমি জানি। আমরা আপনার কথাই ভাবছি। এটা তো আমার কাছে খুবই গর্বের ব্যাপার স্যার। ঠিক আছে, আপনার মতামতটা জানার জন্য ফোন করেছিলাম। থ্যাংক ইউ স্যার। A17 কে ডাকো, আই নিড আর্জেন্ট মিটিং। ইয়েস স্যার। কোনো ফাঁক রাখেনি স্যার, হাজারের উপরে ধরপাকড় করেছি, জিজ্ঞাসাবাদ করেছি। মেয়েটা দাদা স্টেশন থেকে ধারাবি অব্দি পৌঁছেছিল, যেখানে ওর লাশ পাওয়া যায়। এটা কি সত্যি? ইয়েস স্যার। তার মানে হলো মেয়েটা দাদা স্টেশন পৌঁছে বাইরে বেরিয়েছিল আর যে কোনোভাবে ধারাবিতে পৌঁছেছিল।
আর এটা ইম্পসিবল যে কোনো সিসিটিভি ক্যামেরাতে ওকে ক্যাপচার করা যায়নি। আমরা এখান থেকে কোনো ক্লু পাবো। কিন্তু স্যার রেলওয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ অনেকবার দেখেছে, কিন্তু তারা কিচ্ছু পায়নি। হতে পারে দেখতে ভুল হয়েছে। আমি চাই ওই সিসিটিভি ফুটেজ আরেকবার ভালো করে দেখা হোক। 4টে প্ল্যাটফর্মে এখানে 18টা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এটা হতেই পারে না কোনো একটা সিসিটিভি ক্যামেরাতে মেয়েটাকে ক্যাপচার করা যায়নি। ডেফিনেটলি আমাদের কোনো একটা ত্রুটি হয়ে যাচ্ছে। এক কাজ করুন, ফুটেজ আবার চেক করুন, এক এক ফ্রেম ভালোভাবে খুঁটিয়ে দেখুন। মনে রাখবেন, আমি রিচেক করার সময় কোনো কিছু যেন মিস না থাকে। ইয়েস স্যার। সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে এসো, আবার চেক করতে হবে। ইয়েস স্যার। স্যার এটা 4 নম্বর সিসিটিভি। মেয়েটা যে কামরায় ছিল A2, এটা তার কাছেই। ও মাই গড, এটা কি করে মিস হলো? এটা আমরা কি করে মিস করে গেলাম? স্যার সমস্ত সিডি তো দেখেছিলাম, হয়তো এটাই মিস করে গেছি। ফ্রিজ, জানি না কি করে মিস হয়ে গেল। এই লোকটা ওই একই কোচ থেকে নামলো। ও কি ওই ট্রেনেই ট্রাভেল করছিল? 2 নম্বর সিডিটা লাগাও, চেক করবো। স্যার এটা 8 নম্বর ক্যামেরা। এর মানে হলো ওই ছেলেটা এই ট্রেনে ট্রাভেল করছিল না। এ করছেটা কি? বোধহয় ফুটব্রিজ দিয়ে ওদিকে গেছে। এই ছেলেটা ওর ব্যাগ নিয়ে বেরিয়েছিল আর মেয়েটা ফোনে কথা বলছিল। এই ছেলেটাকে খোঁজো। আমি ওর সব কল রেকর্ডস চেক করছি, দেখছি ও কার সাথে কথা বলছিল। ও কোনো ট্যাক্সিওয়ালা হতে পারে যার সাথে ও গিয়েছিল। এর ফটো সব জায়গায় সার্কুলেট করে দাও। স্যার। চল চল, পিছনে সর, দাঁড়া এখানে। এদিকে আয়। স্যার
সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে গার্গী কারোর সাথে কথা বলছিল, কিন্তু কল রেকর্ডসে এমন কিছু শো করছে না। দেখতে তো পাচ্ছি ফোনে কথা বলছিল। আদৌ কি ও কথা বলছিল, নাকি সেফটির জন্য ওই ছেলেটির সামনে ও কথা বলার নাটক করে যাচ্ছিল? স্যার সময়টা 4:10 না কোনো ইনকামিং কল না কোনো আউটগোয়িং কল। আগের রাতে 10:45টার সময় ও লাস্ট কল করে যাতে মা বাবার সাথে কথা হয়। আজ্ঞে না, এ আমার কোনো আত্মীয়ই নয়, আমি চিনি না আগে। এই দেখুন, এর সাথেই বাইরে গিয়েছিল। স্যার গার্গী মুম্বাইয়ে শুধু আমাকে চিনতো, রিসিভ করার থাকলে আমিই যেতাম, আমি ছাড়া তো আর কেউ যায় না। আমি একে চিনি না। এখন এই একমাত্র সাসপেক্ট, কিন্তু প্রশ্ন হলো এই ছেলেটিকে। হ্যাঁ কুলকার্ণী বাবু, ভিকটিমের প্রাইভেট পার্টে আঘাতের চিহ্ন আছে, কিন্তু পুরোপুরি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, কেননা বডির অবস্থা খুব খারাপ ছিল আর পুড়েও গেছিল। আমরা এখনো অপরাধী পর্যন্ত পৌঁছতে পারিনি। এনিওয়ে, থ্যাঙ্কস কুলকার্ণী বাবু। অরবিন্দ, আমার মেয়ে এমন কি ভুল করেছিল যে ওকে মেরে ফেলল? কেউ কাউকে এত নৃশংসভাবে কি করে মারতে পারে? কি দোষ ছিল ওর? স্যার, আমার মনে হলো আমি যেন ওই লোকটাকে দেখেছি। কোথায়? এখানে, এই পাশের বসিতে স্যার। যে বাড়িতে ও গেছে আমি তার পাশেই দাঁড়িয়ে আছি স্যার। ওখানেই দাঁড়া আর ওর উপর নজর রাখ, আমরা এক্ষুনি আসছি। অপরাধ হওয়ার প্রায় 2 মাস পর পুলিশের হাতের মুঠোয় সূত্র আসতে চলেছে। হয়তো এই সেই ব্যক্তি যাকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। মামলাটা এবার অদ্ভুত বাঁক নিচ্ছিল। আস্তে আস্তে অনেক ঘটনাই সামনে আসছিল, যেটা শুধুমাত্র অবাক করে দিচ্ছিল না, বরং ধারণারও বাইরে ছিল। বলতে গেলে একদম অবিশ্বাস্য ছিল। কি হলো স্যার? কে থাকে এখানে? স্যার আমি আর আমার বাবা মা থাকি। কি হয়েছে বলুন? বাড়ির তল্লাশি নেব। এই যাও। কাকে খুঁজছেন সাহেব? সরে যান, সরে যান। কি হয়েছে বলবেন তো স্যার? কাকে খুঁজছেন স্যার? বলুন তো স্যার। সাহেব কি হয়েছে? কি ব্যাপার? এই তোর নাম কি রে? গণেশ। কেন? চল স্যার, স্যার কি হয়েছে? স্যার, স্যার, স্যার কি হয়েছে? স্যার, বলুন না সাহেব। বলুন না সাহেব। আরে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? স্যার আমি কিছু করিনি স্যার। কেন নিয়ে যাচ্ছেন? আমার কথা শুনুন স্যার। কি হয়েছে স্যার? কি করেছে? সাহেব শুনুন। সাহেব ছেড়ে দিন ওকে। কি করেছে? সাহেব ওকে ছেড়ে দিন। ও কিছু করেনি সাহেব। স্যার আগেও তো একবার ধরে নিয়ে গেছিলেন স্যার। সাহেব ছেড়ে দিন না। স্যার জানি না আবার কি গন্ডগোল করেছে। স্যার এই ছেলেটা কোনোদিন শুধরবে না। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার কতবার তো বললাম স্যার, 11ই জানুয়ারি আমি মুম্বাইয়ে ছিলাম না স্যার। আমি জানুয়ারি ফেব্রুয়ারি কখন বললাম? তুই কি করে জানলি যে 11ই জানুয়ারিতে দাদা স্টেশন থেকে একটা মেয়ে গায়েব হয়ে গিয়েছিল? ওই কেসে তোকে এখানে নিয়ে এসছি। আমি ড্রাইভার স্যার। এর আগেও এই কেসে রেলওয়ে পুলিশ আমাকে ধরেছিল স্যার। স্যার আমি
পুনের একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি স্যার। স্যার আমি 11ই জানুয়ারি মুম্বাইয়ে ছিলাম না স্যার, নাম্বারটা সত্যি বল। বলছি স্যার। আমার নাম্বার স্যার, ফোন নাম্বার। যতক্ষণ না কনফার্ম হচ্ছি যে তুই এই ছেলেটা না, ততক্ষণ তুই এখানেই থাকবি। এই গণেশ ছেলেটা ঠিকুজি কুষ্টি বার করো। 11ই জানুয়ারি ওর ফোনের লোকেশনটা ট্র্যাক করো, আর রেলওয়ে পুলিশকে জিজ্ঞাসা করো ওকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা। স্যার 44469032 এই নাম্বারের 11ই জানুয়ারির সব লোকেশন বের করো, আর গার্গির ফোনের লোকেশনের সাথে ট্যালি করো। গণেশ পাটচুরেকরের রেকর্ড আছে স্যার। ডিটেল পাঠাও। ছেলেটার নাম গণেশ, যে গোবিন্দনগরে থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ওকে জেরা করেছিলাম। ওর চেহারাটা ওই ছবিটার সঙ্গে অনেকটা মিল ছিল। এই চল পিছনে স্যার, দাঁড়া এখানে। 11 তারিখ কোথায় ছিলি তুই? বলেছিলাম তো স্যার। স্যার আমি পুনেতে ছিলাম, আমি ড্রাইভার স্যার, ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি স্যার। আমি এখানে বাবা মার সাথে দেখা করতে এলাম আর আপনারা ধরলেন। একটা কাজ কর, যা দাড়ি কেটে যা। কাটতে পারবো না স্যার, বাবার কাছে মানত করেছি, 2 মাসের আগে তো কাটতেই পারবো না স্যার। ইন্সপেক্টর তুমি তো জানো রিলিজিয়াস মামলাতে পড়লে আমাদের কি অবস্থা হয়, এই জন্য ছেড়ে দিয়েছি। এখন তো প্রাইম সাসপেক্ট ওকেই মনে হচ্ছে। স্যার এই গণেশ একটা দাগি আসামি। মুম্বাই আর মুম্বাইয়ের বাইরে মহারাষ্ট্রের বিভিন্ন থানায় ওর বিরুদ্ধে কমপ্লেন আছে। রেলওয়ে পুলিশ ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল, কিন্তু তখন ও দাড়ি রেখেছিল, আর এই কারণে ওরা ওকে চিনতে পারেনি। সবসময় চুরি চামারি করে থাকে। আর কিছু? ওর একটা ড্রাইভিংয়ের লাইসেন্স আছে, যেটা ওর বাবার থেকে পেয়েছে। ওর বাবা একটা অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে গেছে, তারপর থেকে ওই ট্যাক্সি চালায় 2 বছর আগে থেকে। দু বছর ধরে পুনের একটা প্রাইভেট কোম্পানির ক্যাব ড্রাইভার। 2টো ডিভোর্স হয়ে গেছে, তাও 3 নম্বর বিয়ে করেছে। পুনেতে ওর তৃতীয় স্ত্রী এক ছেলেকে নিয়ে থাকে, ওই যে মেয়েটি জয়া, ওর বোন। আর ওর মায়ের নাম কবিতা। আমরা ঠিক জায়গায় যাচ্ছি। ওর ফোন রেকর্ডসের কি হলো? বিকেলের মধ্যে পেয়ে যাবো স্যার। লেটস টক টু হিম। হ্যাঁ স্যার, আমি আগে চুরি ছিনতাই করতাম স্যার, কিন্তু ওইসব আমি ছেড়ে দিয়েছি স্যার। আমি 11 তারিখ মুম্বাইয়ে ছিলাম না স্যার, আমাকে কেন ফাঁসাচ্ছেন স্যার? চুরি চামারির কথা তো তোর ভালোই মনে আছে, আর একটু ভেবেচিন্তে বল। যত তাড়াতাড়ি তুই সবকিছু মনে করতে পারবি তোর পক্ষে সেটাই ভালো। স্যার উই আর ওয়েটিং ফর দ্য ফোন রেকর্ডস। স্যার মনে হয় এই ছেলেটাই করেছে। আমাদের এক্ষুনি কেসটা ট্র্যাক করতে হবে, আর এমনিতেও কেসটা অনেক গাফিলতি হয়ে গেছে, যেই গাফিলতির জন্য আমাদের জবাব দিতে হবে। স্যার আমরা ফটো দেখে লোকটাকে চিনতে পেরেছি, কিন্তু পুরোটা বলার আগে ভালো করে তদন্ত করতে হবে। সে কে? একটা ছোটখাটো চোর ছাচোর। চোর ছিল? যে মুহূর্তে পুরো ব্যাপারটা পরিষ্কার হবে আপনাদের খবর পাঠাবো। স্যার গণেশ মিথ্যে বলছে। 11ই জানুয়ারি ওর ফোনের লোকেশন ঠিক সেখানেই ছিল যেখানে গার্গির লোকেশন ছিল। এই দেখুন, 3:30 থেকে 4:20 পর্যন্ত দাদার স্টেশন, এরপর 4:40 থেকে 5:25 অবধি ধারাবি। 11ই জানুয়ারি সকাল 11:30টায় আবার ধারাবি। তার মানে সেই যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। 11ই জানুয়ারি তুই মুম্বাইয়ে ছিলিস, আর তুই সেই লোক যে এই মেয়েটাকে, যার নাম গার্গী, নিজের সাথে দাদা স্টেশন থেকে নিয়ে গিয়েছিলিস, আর তারপর তুই ওকে মেরে ফেলেছিস। কি বলছেন স্যার? আমি মুম্বাই ছিলাম না স্যার।
আমি বলছি না, তোর ফোন রেকর্ডস বলছে। এখন তুই সবকিছু সত্যি সত্যি বল, না হলে যখন তোর হাড়গোড় ভাঙবো তখন চিৎকার করে বলবি। ভেবে দেখ কি করবি। ঠিক আছে, কাল সকাল অবধি টাইম আছে, ভালো করে ভেবে নে। যদি কাল সকালের মধ্যে সত্যি কথা না বলিস তাহলে নিজের দুপায়ে আর দাঁড়াতে পারবি না। কাল সকাল অবধি। ওম হিং ক্রিং চামুন্ডায় বিচ্চে স্বাহা। ওম হিং ক্রিং চামুন্ডায় বিচ্চে স্বাহা। গণেশ, তোমার খুব খারাপ দিন আসতে চলেছে। আমি কি করব বাবা? মহামায়াকে প্রসন্ন করতে হবে। স্যার, 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 স্যার। বল, শুরু কর। স্যার, 10 জানুয়ারি রাত্রিবেলা আমার বউয়ের সাথে আমার ঝগড়া হয়েছিল স্যার। আমি বাবা মার সাথে দেখা করতে মুম্বাই চলে আসি। আমি সোজা বাড়ি যাইনি স্যার। আমার এক বন্ধু আছে ধীরু, আমি আর ও মিলে একটা মদের থেকে মদ খাই। আর বেটা রোজ রাত্রে বাবা, কেন মদ খাও, কেন মদ খাও? আরে যা খাই নিজের টাকায়, মদ খাই বা জলে ভাসাই, ওর কি? আরে ছাড় না ভাই। আরে কেন ছাড়বো কেন? এই ধীরু, খিদে পেয়েছে রে ভাই। রাত্রির 2:30টার সময় খাবার কোথায় পাবি তুই? আরে বাইকের চাবিটা দে, আমি দেখছি। কোথায় যাবি রে? আরে কোথাও না কোথাও তো যাবো, তুইও না সত্যি। চাবি দে, দে দে চাবি দে, আমি আসছি। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, তুই বস। তারপর ভাবলাম একটু ফুর্তি করা যাক, কিন্তু পকেটে পয়সা ছিল না। তাই ভাবলাম রেলওয়ে স্টেশন যাই, কিছু মাল উঠাই, যাতে কিছু টাকা জোগাড় করা যায়। মানে চুরি? স্যার, আমি তাই দাদার টার্মিনাস গেলাম। অনেক সময় ভোরবেলা যে সমস্ত প্যাসেঞ্জার আসে তারা ওখানে কোনো ট্রান্সপোর্ট পায় না, তারা স্টেশনে বসেই ওয়েট করে। আমি সেরকমই কোনো প্যাসেঞ্জারকে খুঁজতে থাকি, কিন্তু কাউকে পাই না। তারপর হঠাৎই ওই মেয়েটাকে দেখলাম, সাথে একটা ব্যাগ ছিল। ম্যাডাম, বাড়ি যাওয়ার জন্য গাড়ি দরকার? না, দরকার নেই। ম্যাডাম, আমি একজন ট্যাক্সি ড্রাইভার, আপনি যেখানে বলবেন আমি সেখানেই ছেড়ে দেবো আপনাকে। না দাদা, দরকার নেই আমার। আরে ম্যাডাম, আপনি আমার নম্বর নিয়ে নিন, গাড়ির নম্বর নিয়ে নিন, কাউকে ফোন করার দরকার হলে ফোন করে নিন, আমি আপনাকে ছেড়ে দেবো। কোথায় যাবেন আপনি? আমি বান্দ্রা যাব। আমিও তো ওদিকেই যাব। এমনিতে 600 টাকা লাগে, আপনি 300 দেবেন। আরে চলুন ম্যাডাম, চলুন, আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিই। চলুন চলুন চলুন। আরে আসুন না, আসুন না, চলে আসুন, চলে আসুন।
তোর কাছে তো ট্যাক্সি ছিল না। আমি মিথ্যে বলেছিলাম স্যার। দাদা আপনার ট্যাক্সিটা কোথায়? ও কি হয়েছে ম্যাডাম? এখন এখন তো ট্যাক্সি আমার কাছে নেই। আরে তাহলে আমাকে যেতে দিন, আমার ব্যাগটা ফেরত দিয়ে দিন। আরে ম্যাডাম বসুন না, আমি বাইকে করে ছেড়ে দিচ্ছি ম্যাডাম। আমি এরকম ভাবে যাব না। আই এম সরি ম্যাডাম, আমি আপনাকে মিথ্যে বলেছি। বাইকে পেট্রোল ভরাতে হবে, এই জন্য। আমি একজন ড্রাইভার ম্যাডাম, ট্যাক্সি আমার এখন গ্যারেজে আছে ম্যাডাম, বসুন না। আরে কিন্তু আমার কথাটা তো শুন। আরে আরে দাদা আমার ব্যাগ। আরে আরে দাঁড়ান, এক মিনিট। ব্যাগটা ধরে বসুন ম্যাডাম। তোর কি মনে হয় তোর এই মন গড়া কাহিনীকে আমি বিশ্বাস করব? সত্যি কথা বল, ওকে ধারাবিতে কিভাবে নিয়ে গেলি? তোর কাছে ট্যাক্সি ছিল না, তাহলে কি করে এত সহজেই ওই মেয়েটা তোর বাইকে উঠলো? ও বসেছিল স্যার, ও হয়তো ভেবেছিল আমি ওর ব্যাগ নিয়ে পালিয়ে যাব। তারপর? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে বান্দ্রা যাওয়ার শর্টকাট রাস্তা ম্যাডাম, এটা 5 মিনিটে পৌঁছে দেবো। কি হয়েছে? তেল শেষ হয়ে গেছে মনে হচ্ছে। তুই মেয়েটার সাথে সেক্সুয়াল অ্যাসল্ট করেছিস? নোংরা কাজ করেছিস ওর সাথে? না স্যার। মিথ্যা বলবি না স্যার। ও খুব চেঁচাচ্ছিল স্যার, হাত পা ছুটছিল স্যার। আমি বল কি করেছিস? মেরে ফেলেছি। Hey! 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 Hey!
তুই তুই কখন এলি? আরে এসব কোত্থেকে আনলি? কি মা, আসার সাথে সাথে আবার শুরু করলে? বউয়ের সাথে ঝগড়া হয়েছে, প্যাসেঞ্জার নিয়ে আমি এখানে চলে এসেছি। গণেশ, এই ব্যাগটা তুই কোত্থেকে আনলি? চুরির মা। হে ভগবান, এ কোনোদিন শুধরবে না। আরে কবে বন্ধ করবি এসব চুরি চামারি? আমার মাথা খারাপ হয়ে গেছে মা এখন। পদ্মার সাথে লড়াই করে আমার মাথা খারাপ হয়ে গেছে। মা, আমার সময় খারাপ যাচ্ছে। হ্যাঁ, সবকিছু খারাপ হচ্ছে মা। বাবার কাছে আবার যেতে হবে। হ্যাঁ, শুয়ে পড়। চল। তোর মা বোন জানতো তুই মেয়েটার সাথে কি করেছিস? স্যার, ওরা ভাবলো আমি ব্যাগ চুরি করে এসেছি, এইটুকুই। তুই তো বাইক ওখানেই রেখে এসেছিলিস, তাহলে কে নিয়ে এসেছিল? গণেশ, এই গণেশ, কি হয়েছে কি? আরে বাইকটা কোথায় রে? বাইকে তেল শেষ হয়ে গেছিল। তো বাইকটা কোথায় ফেললি তুই? আরে ওখানেই হবে, রাস্তার ধারে। আরে রাস্তার ধারে কোথায় রে, বলবি তো? আরে চেঁচাচ্ছিস কেন? দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কর। আরে বাইকটা এখানে কেন এনেছিস তুই? এই গণেশ, এ তো তেল বেরিয়ে আছে এখান থেকে। আরে ওখানে কি খুঁজছিস তুই? আরে মোবাইল ফোন। আরে কার মোবাইল? কি করছিস কি তুই? এই গণেশ, এই গণেশ, এই আধপুরা লাশটা পড়ে আছে, কি করেছিস কি তুই? আরে ওর ব্যাগ চুরি করেছিলাম, ও ফোন করতে শুরু করলো, ভাবলাম ফেঁসে যাব, তাই মেরে দিয়েছি। কিন্তু কিন্তু ওই মোবাইলটা কোথায় গেল? আরে খোঁজ না। তোর বন্ধু ধীরু জানতো যে তুই মেয়েটির সাথে কি করেছিস। মেয়েটার ল্যাপটপ আর ব্যাগটা কোথায়? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি ভয় পেয়ে গেছিলাম, জানি না ওখানে আমার ছবি কি করে এলো। আমি ওটাকে ট্রেন থেকে জানলা দিয়ে জলে ফেলে দিই। আর ট্রলি ব্যাগ? মা আমাকে পুনেতে একজন বাবার কাছে নিয়ে যায়। গণেশ, চল। তোমার খুব খারাপ দিন আসতে চলেছে, মহামায়াকে প্রসন্ন করতে হবে।
আমি ব্যাগটা পুনেতে একটা ভিখারিকে দিয়ে দিই। সাহেব, আমি জানি আমার ছেলে চোর, আমি জানি ব্যাগটা ওই চুরি করেছে, কিন্তু এটা জানতাম না যে ওই ব্যাগটা ওই মেয়েটারই ছিল। স্যার, ও ওইখানেই এক জায়গায় কাজ করে, ওকে আগেও আমি জিজ্ঞেস করেছি। না সাহেব, আমি একে কোথাও দেখিনি। স্যার সত্যি মায়ের দিব্যি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। সাহেব, গণেশ একজন ক্রিমিনাল। সাহেব, ভাবলাম আমি যদি বলি ও আমাকেই মেরে দেবে। সাহেব, আমি সত্যি বলছি সাহেব। এরকম হতেই পারে না স্যার, আমি মানতে পারছি না। আমার মেয়ে কখনো ওই ছেলেটার বাইকে বসে যেতে পারে না, কখনো না। দেখুন, ছেলেটা নিজেই স্বীকার করেছে, আর আমরা এমনিতে গার্গীর ল্যাপটপটা খুঁজে বের করার চেষ্টা করছি, যেটা ওই ছেলেটা পুকুরে ফেলে দিয়েছে। স্যার, ওই ছেলেটা নেশা করেছিল, আর ও মিথ্যেও বলেছিল যে ট্যাক্সি করে নিয়ে যাবে। তবু আমার মেয়ে ওর বাইকে উঠে পড়ল। এটা হতেই পারে না স্যার, অসম্ভব, এটা মিথ্যে কথা। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। ঠিক আছে, আমি আপনার কথা মানছি, আর তদন্ত বন্ধ করে দিইনি আমরা, তদন্ত চলছে। আর এই কথা যদি মিথ্যা হয় তাহলে জানতে পেরে যাবো আমরা। অপরাধীকে ধরলেই তদন্ত শেষ হয়ে যায় না, সবকিছু প্রমাণ করতে হয়। আপনি একদম চিন্তা করবেন না, আমরা এই কেসটাকে সঠিকভাবে তদন্ত করবই। মা, তুমি প্লিজ কান্নাকাটি বন্ধ করো না। মা এখানে কেঁদে ভাসিয়ে দেওয়ার আগে তুমি প্লিজ মাকে এখান থেকে নিয়ে যাও, না হলে এবার আমিও কেঁদে ফেলবো। গণেশের স্বীকারোক্তি অনুযায়ী সে মুম্বাই থেকে চলে গিয়েছিল আর নিজের কাজ চালিয়ে যাচ্ছিল এবং ধরা পড়ার হাত থেকে বাঁচার জন্য মুখে দাড়ি রেখেছিল। সে মাঝে মধ্যে মুম্বাই যাওয়া আসা করত। ও এটাও জানতে পেরেছিল যে তদন্ত বিশেষ এগোচ্ছে না। মানত আছে বলে দাড়ি রেখেছে এটা বলে সে একবার পুলিশের হাত থেকে কোনো মতে পার পেয়ে যায়। সে মুম্বাইয়ের বাইরে ট্যাক্সি চালাচ্ছিল, আর যখন ও বুঝতে পারে যে ধরা পড়ার আর কোনো ভয় নেই তখন দাড়ি কামিয়ে নেয়। কিন্তু যখনই সে মুম্বাইয়ে তার মা বাবার কাছে আসলো ধরা পড়ে গেল। পুলিশ চার্জশিট দায়ের করার প্রস্তুতি নিচ্ছে, মামলার শুনানি এখনো বাকি। এই কেসটা পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল, আইনের ভিত একেবারে নাড়িয়ে দিয়েছিল। এই কারণে সবার মনে রাগ আর ক্ষোভ ফুঁসছিল। খুবই অল্প সময়ের মধ্যে মুম্বাইয়ে এই ধরনের অনেকগুলি নির্মম ঘটনা ঘটেছিল। এর ফলে মুম্বাই শহরে সেফ সিটির ট্যাগ কেড়ে নেওয়া হয়। তড়িঘড়ি কিছু পরিবর্তন করা হলো, যা শহরের আগেই দরকার ছিল, কিন্তু প্রয়োজন সেটা প্রয়োগ করা এবং সঠিকভাবে জারি করার আরও বেশি ছিল। মুম্বাই হাইকোর্ট আদেশ দিল যে মিসিং কমপ্লেন যে কোনো জায়গায় দায়ের করা যেতে পারে। পুলিশ স্টেশনের জুরিসডিকশন এরিয়া যাই হোক না কেন তাতে বাধা হবে না। পুলিশ 0 এফআইআর দায়ের করে তদন্ত শুরু করুক, আর তারপরে সেই কেসটা জুরিসডিকশন অনুযায়ী সেই এলাকার থানায় ট্রান্সফার করে দিক। 0 এফআইআর এর নিয়ম ইতিমধ্যেই থাকা সত্ত্বেও হাইকোর্টকে আবারও আদেশ দিতে হলো। খুবই দুঃখের বিষয় যে গার্গীর সঙ্গে এরকম একটা জঘন্য ঘটনা ঘটল। কোনো মেয়ের সঙ্গেই কখনোই এমন ঘটা উচিত নয়। পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ দাবি যাই হোক না কেন, কিন্তু সামাজিক ও মানসিক স্তরে পরিবর্তন অনুভব করার পরেই বিশ্বাস তৈরি হয়।
রেলওয়ে স্টেশনে সুরক্ষার কি ব্যবস্থা ছিল যেখানে একজন হিস্ট্রি শিটার একটি মেয়েকে জালে ফাঁসালো? পার্কিং এ সুরক্ষারই বা কি অবস্থা যেখানে একজন একা মেয়ের সুযোগ এক অপরাধী নিল? রেলওয়ে স্টেশনে লাগানো সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেম ঠিকমতো করে মনিটর করা হয় না, সেটা কেবলমাত্র একটা রেকর্ডিং ডিভাইস হয়ে পড়ে থাকে। যদি কেউ সেদিন সেটা মনিটর করত তাহলে এটা আন্দাজ করা খুব সহজ হতো যে এত ভোরবেলা একটা লোক একা একটা মেয়েকে নিজের অসৎ জালে ফাঁসাচ্ছে। কিন্তু রেকর্ডিং ডিভাইস হওয়া সত্ত্বেও এই ধরনের রেকর্ডিংগুলোকে খুব মন দিয়ে খুঁটিয়ে দেখার প্রয়োজন সব সময় রয়েছে। এই সব কিছুর জন্য পরিবর্তন হওয়াটা খুবই জরুরি। আশা এটাই যে পরিস্থিতি বদলাবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।